নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটি উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদী যখন গুজরাটে ব্যস্ত, গুজরাটে কিসে ব্যস্ত তিনি তিনি কখনো ডামরু বাজাচ্ছেন হাতে করে, সেগুলো ভিডিওতে একদম প্রকাশিত হচ্ছে। আমরা কখনো দেখতে পাচ্ছি হাতে ত্রিশূল নিয়ে ছবি তুলছেন, কখনো আমরা দেখতে পাচ্ছি গরুকে একদম ফসল খাওয়াচ্ছেন, গরুকে ঘাস খাওয়াচ্ছেন নরেন্দ্র মোদী। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে লেজার শো দেখছেন, লেজার লাইট দিয়ে শো করা হচ্ছে, সেই শো নরেন্দ্র মোদী উপভোগ করছেন। কিন্তু সেই গুজরাটে আমরা খবর পেয়েছি এই মুহূর্তে জল দূষণের যে প্রেক্ষিতটা, সেটা মারাত্মক একটা পর্যায়ে উঠে গিয়েছে। এবং নরেন্দ্র মোদী যখন এই সমস্ত নিয়ে ব্যস্ত, তখন নরেন্দ্র মোদীর কাজটা কে করছে? নরেন্দ্র মোদীর কাজটা করছে রাহুল গান্ধী, বিরোধী দলনেতা। কি কাজ করছেন রাহুল গান্ধী আপনাদের জানা আছে নিশ্চয়ই। মধ্যপ্রদেশে কয়েকদিন আগে ইন্দোরে খাবার জলের সঙ্গে একদম মলমূত্রের যে জল, সেই জল মিশে যায়, অর্থাৎ পানীয় জলের লাইন এবং সোয়ারেজ লাইনের জল একত্রিত হয়ে যায়, এবং সেই জল মানুষ পান করে 23 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, এবং সেই সংখ্যাটা এখনো পর্যন্ত কমেনি। কারণ জল যে সেখানে দূষিত ভাবে যাচ্ছে বাড়িতে, সেই দূষিত জলের তো কোনো সুরাহা করা যায়নি। তাহলে কিভাবে মৃত্যু কমবে, কিভাবে মানুষের অসুস্থতা কমবে? সব মানুষ যে একদম মারা যাচ্ছেন সেরকম না হলেও বহু পরিমাণে সংখ্যা বেড়ে গিয়েছে, অসুস্থতার সংখ্যা বেড়ে গিয়েছে। জল বাহিত রোগ থেকে শুরু করে একদম বিভিন্ন ধরনের রোগ, দাঁত হাজা, বিভিন্ন ধরনের রোগ যেগুলো মানুষের চর্মরোগ, সেগুলো বৃদ্ধি পেয়েছে। এবং তার সঙ্গে পেটের সমস্যা, একদম আন্ত্রিকের মতন বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এবং সেটা যখন মধ্যপ্রদেশের ছবি, তখন রাহুল গান্ধী সরাসরি পৌঁছে যাচ্ছেন আগামীকাল 17ই জানুয়ারি। তিনি পৌঁছাচ্ছেন মধ্যপ্রদেশে ইন্দোরে, যে 23 জন পরিবারের মানুষ মারা গিয়েছেন, যে 23টা পরিবার তাদের নিকট আত্মীয়কে হারিয়েছে, তাদের সঙ্গে দেখা করতে। এবং রাহুল গান্ধী অবশ্যই হসপিটালও ভিজিট করবে, কারণ জলবাহিত রোগ থেকে এত পরিমাণ মানুষ এসে সরকারি হসপিটালে ভর্তি হচ্ছে, সেটা কিন্তু একটা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এবং এখনো পর্যন্ত 13 জন মানুষ সেই ইন্দোরে একদম আইসিইউতে ভর্তি রয়েছে, এবং যাদের মধ্যে 3 জনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে, এতটাই তাদের গুরুতর অবস্থা। সুতরাং বুঝতে পারছেন যে সরকার যেখানে একদম চুপ করে রয়েছে, সরকার যেখানে কোনো ধরনের কোনো বক্তব্যই রাখছে না, প্রশ্ন যখন রিপোর্টার করছেন গিয়ে, তখন কৈলাস বিজয়বর্গীয়র মতন নেতা তিনি বলছেন ঘন্টে কা সওয়াল হ্যাঁ, এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে রিপোর্টারদের। তখন সরাসরি এলওপি রাহুল গান্ধী তিনি পৌঁছে যাচ্ছেন। এবং নরেন্দ্র মোদী যখন গুজরাটে দাঁড়িয়ে আছেন, সেই গুজরাটের অবস্থাটা কি? গুজরাটের অবস্থা এই মুহূর্তে গুজরাটের আহমেদাবাদে একদম একই ছবি উঠে এসেছে। সেখানে এত পরিমাণ শিশুদের জলবাহিত রোগ হচ্ছে, একটা আলাদা ওয়ার্ড করতে হয়েছে আহমেদাবাদের যে স্টেট জেনারেল হসপিটাল, সেখানে একই ছবি ধরা পড়েছে। হয়তো ইন্দোরের মতন মানুষ মারা যায়নি, তাই জন্য বিষয়টা খবরে আসেনি, কিন্তু সেখানকার ছবিটাও কিন্তু এক। কিন্তু নরেন্দ্র মোদী তিনি ডামরু বাজাচ্ছেন, তিনি কখনো ঘুড়ি ওড়াচ্ছেন, আমরা দেখতে পেয়েছি একদম ঘুড়ির নিচে বজরংবলীর ছবি দিয়ে তিনি ঘুড়ি ওড়াচ্ছেন। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তিনি ত্রিশূল দেখাচ্ছেন, ফটোশুট করছেন, এবং অবশ্যই গরুকে ঘাস খাওয়াচ্ছেন। এই সামগ্রিক কাজগুলোর থেকে হয়তো এই যে 23 জন পরিবারের মানুষ 23 জনকে হারালেন, তাদের সঙ্গে একবার দেখা করতে গেলে তারা হয়তো একটু ভরসা পেতেন যে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে, এবং দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এসে দেখা করেছেন। সেরকম কোনো প্রেক্ষিত আমরা খুঁজে পাইনি। স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় কনক্লেভ করে বেড়াচ্ছেন জেপি নাড্ডা, কিন্তু কোনোভাবেই কিন্তু তেমন কোনো খবর উঠে আসেনি মধ্যপ্রদেশে যে 13 জন মারা গিয়েছিলেন আগে, এবং পরবর্তীতে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে 23-এ এসে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে কেউ দেখা করেছেন? ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা নেতৃত্বরা শুধুমাত্র এই বিষয়টা সম্বন্ধে একদম নীরব থেকেছেন, নিশ্চুপ থেকেছেন, তাদের কোনো বক্তব্য সামনে উঠে আসেনি। এটা যখন ছবি, তখন রাহুল গান্ধী অবশ্যই একটা বড় সড়ো কিন্তু স্টেটমেন্ট দেওয়ার মতন একটা প্রেক্ষিত তৈরি করছেন, যে তিনি
এলওপি হিসেবে তিনি যাচ্ছেন এবং নিপীড়িত, এই ক্ষেত্রে নিপীড়িত কথাটাই বলা যায়, তার কারণ যেভাবে জলের সঙ্গে সাধারণ মানুষ যদি পানীয় জলকে ভরসা করতে না পারে, আর তাহলে তারা কাকে ভরসা করবে? সেই পানীয় জল খেয়ে যখন মানুষের মৃত্যু হয় এবং মানুষ জানতেন না যে সেই পানীয় জলের সঙ্গে মলমূত্র মিশ্রিত হয়ে গিয়েছে, তাই সেই জলের সঙ্গে দুধ মিশিয়ে একটা 5 মাসের বাচ্চাকে খাইয়েছিলেন, তারও সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তো সেই জায়গাগুলো যখন সামনে উঠে আসে, তখন রাহুল গান্ধীর সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করাটা কিন্তু অবশ্যই একটা প্রলেপ দেওয়ার মতন। এবং অবশ্যই এই সামগ্রিক ঘটনা নিয়ে কংগ্রেস পার্টি, মধ্যপ্রদেশের কংগ্রেস পার্টি যা খবর, তারা কিন্তু একটা আন্দোলন তৈরি করবে। এবং রাহুল গান্ধীর এই যে যাত্রা, সেটা কিন্তু নতুন কোনো যাত্রা নয়। এর আগে আমরা আপনাদেরকে মনে করাই যে উন্নাওয়ের যে ভিকটিম ছিলেন, তিনি যখন যন্তর মন্তরে একদম গিয়ে সরাসরি ধর্ণা প্রদর্শন করলেন যে যাতে কুলদীপ সিং সেঙ্গার তাকে যে অত্যাচার করেছিল সে যাতে ছাড়া না পায়, তাকে যাতে বেল না দেওয়া হয়, সেই প্রেক্ষিতে রাহুল গান্ধী তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন। তারপরে কিন্তু আন্দোলনটা জোরদার হয়েছিল আরো। ঠিক একইভাবে আপনাদের যদি মনে থাকে, কয়েক মাস আগের ঘটনা, হরিওম বাল্মীকি, উত্তরপ্রদেশে একজন দলিত যুবককে পিটিয়ে মারা হয়েছিল দলিত হওয়ার অপরাধে। সেখানেও কিন্তু রাহুল গান্ধী তার বাড়িতে গিয়েছিলেন, দেখা করেছিলেন তার পরিবারের সঙ্গে। সুতরাং এই ধরনের প্রেক্ষিতগুলো রাহুল গান্ধী তৈরি করেন। এবং অবশ্যই মানুষ যেখানে নিপীড়িত হবে, মানুষ যেখানে বেশ খানিকটা সমস্যায় পড়বে, সেখানেই তো নেতাদের দরকার, সেখানেই তো রাজনেতাদের দরকার। তারা তো তাই বলেন যে জনগণের সেবা করবেন, কিন্তু সেবার নাম যদি হয় শুধুমাত্র এই ধরনের ঘুড়ি ওড়ানো কিংবা একদম সরাসরি গরুকে ঘাস খাওয়ানো বা ডমরু বাজানো কিংবা ত্রিশূল নিয়ে ছবি তোলা, তাহলে আমরা জানি না যে এই মুহূর্তে বিকশিত ভারতের কিভাবে স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরই মাঝখানে কি কি ঘটনা ঘটেছে আপনারা একবার মনে করিয়ে দিই। আমেরিকা এখনো পর্যন্ত 500% ট্যারিফ চাপাতে পারে তেমন একটা সম্পূর্ণভাবে হুঁশিয়ারি দিচ্ছে যদি রাশিয়ার থেকে তেল কেনা হয়। অন্যদিকে কি ঘটনা ঘটেছে এর মধ্যে আপনাদেরকে জানাই যে চীনের কিছু প্রতিনিধি দল তারা এসে ভারতীয় জনতা পার্টির একটা কার্যালয়, সেখানে বৈঠক করেছে এবং তাদের জন্য রেড কার্পেট পেতে দেওয়া হয়েছে, যেখানে চীন সবসময় ভারতের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। কয়েকদিন আগে পর্যন্ত একজন মহিলা, তার ভারতীয় পাসপোর্ট ছিল, তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা ছিলেন, তাকে বলা হয়েছিল যে আপনাকে চীনের পাসপোর্ট নিতে হবে, কারণ অরুণাচল প্রদেশ নাকি চীনের আওতায় পড়ে। এই ধরনের হ্যারাসমেন্ট গুলো করছে, কিন্তু সেখানেও ভারতের কতটা নরম ব্যবহার, ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে বসে চীনের প্রতিনিধি দল এসে বৈঠক করে যায়। আমরা জানি না এর কি উত্তর পাওয়া যাবে, এর উত্তর আদৌ পাওয়া যাবে কিনা। ভারতবর্ষের টাকার দাম যখন এইভাবে পড়ছে, প্রায় 100 টাকার কাছাকাছি ডলার গিয়ে দাঁড়াচ্ছে, তখনও পর্যন্ত ভারতবর্ষ সম্পূর্ণ চুপ করে রয়েছে। আমেরিকার সামনে ভারতবর্ষ চুপ করে রয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় নিপীড়িত মানুষ মারা গেলেও ভারতবর্ষ চুপ করে রয়েছে। অর্থাৎ ভারতবর্ষের যারা শাসক দল, তখন তারাও চুপ করে রয়েছে। কিন্তু বিভিন্ন ঘটনায় আমরা যখনই দেখতে পাই হিন্দু ক্ষেত্রে মে হ্যাঁ, এই কথাটা বলার সময় কিন্তু একদম সরাসরি সেই বিষয়টাকে প্রজেক্ট করা হয় সামনের থেকে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে রাহুল গান্ধী তৈরি করছেন। রাহুল গান্ধী তিনি যাবেন এবং সাধারণ মানুষের যেটা চাহিদা, সাধারণ মানুষ যেটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবা উচিত হয়তো, যে বায়ু দূষণ এবং জল দূষণ এমন পর্যায়ে বেড়েছে। বায়ু দূষণ তো প্রত্যেকটা স্টেটেই প্রায় একটা তীব্র মাত্রায় চলে গিয়েছে। শীতকালে আমরা বিভিন্ন সময় দিল্লির একিউআই লেভেল পর্যন্ত দেখেছি যে 1000 পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। আমরা জানি না এর থেকে কিভাবে মুক্তি মিলবে। এবং জল দূষণের মতন জিনিস, সেটা ভারতবর্ষে পানীয় জলের মোট 60% দূষিত জল, তেমনই কিন্তু একটা রিপোর্টে উঠে এসেছে। এবং সেই জায়গা থেকে তার কি সুরাহা সরকার করবে আমরা জানি না। এখনো পর্যন্ত ডাক্তাররা বলছে জল ফুটিয়ে খেতে, যারা নর্মাল জল খায় তারা জল যেন ফুটিয়ে খায়, কিন্তু ফুটিয়ে খাওয়ার পরেও তাতে কিন্তু বেশ খানিকটা চান্সেস থাকে বিভিন্ন ধরনের অসুখ হওয়ার। মানে বুঝতে পারছেন যে জল কতটা পরিমাণ দূষিত হচ্ছে। এই গুজরাটে যখন একদম সরাসরি ঘুরে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে তিনি যুক্ত, সেই গুজরাটের গান্ধীনগর থেকে খবর উঠে এসেছে সরাসরি, সেখানে এত পরিমাণ জল দূষণ হয়েছে। সেখানে একটা আলাদা, গান্ধীনগরের যে স্টেট জেনারেল হসপিটাল, সেখানে আলাদা একটা ওয়ার্ড করতে হয়েছে বাচ্চাদের জন্য, শুধুমাত্র যারা জলবাহিত রোগের জন্য আসছে। মানে বুঝিয়ে দেখুন গুজরাটের কি অবস্থা। ডবল ইঞ্জিন স্টেট প্রত্যেকটা, মধ্যপ্রদেশ হোক বা গুজরাট হোক, প্রত্যেকটা ডবল ইঞ্জিন স্টেট, কিন্তু সেখানে জল দূষণের মাত্রা এতটাই বেশি, সেটা কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না।
চাপ বাড়ছে কাদের উপর? চাপ বাড়ছে ডাক্তার বাবুদের উপর। এর কি সুরাহা শেষ পর্যন্ত সরকার বের করবে? আদৌ বের করতে চাইবে কিনা, নাকি তারা শুধুই ভোটকে নিয়ে ভাবিত, শুধুমাত্র বিভিন্ন রাজ্যের ভোট কিভাবে জয় করা যায় সেটা নিয়ে ভাবিত? তবে রাহুল গান্ধী বিরোধীদের জায়গা থেকে, বিরোধী দলনেতার জায়গা থেকে তিনি কিন্তু ক্রমাগত তার মতন তিনি কাজ করছেন। এর আগে আমরা দেখেছি সংসদের শীতকালীন অধিবেশনে বায়ু দূষণ নিয়ে তিনি বক্তব্য রাখতে চেয়েছিলেন, তিনি বক্তব্যটা তুলে ধরেছিলেন অন্তত, এবং এই মুহূর্তে যেখানেই নিপীড়িত মানুষ থাকছে দেশের মধ্যে সেখানেই কিন্তু রাহুল গান্ধীর উপস্থিতিটা অবশ্যই চোখে পড়ার মতন। সেটা উন্নয়নের ক্ষেত্রে হতে পারে, কিংবা এই মধ্যপ্রদেশের যারা ভিকটিম তাদের ক্ষেত্রে হতে পারে, কিংবা মণিপুরের ক্ষেত্রে রাহুল গান্ধী বারংবার গিয়েছেন, আপনাদের যদি মনে থাকে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। কে ভোটে জিতবে, কে ভোটে হারবে, সেটার থেকেও বড় কথা কোন রাজনেতা তার রাজধর্ম পালন করছেন, সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।